নায়ক মন্ত্রী ও জনতার মঞ্চ। তারপর মেয়র হানিফকে বঙ্গবন্ধু ভবনের অফিস কক্ষে এনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, এই মিষ্টি আনো, মিষ্টি আনো, হানিফ ভাইকে মিষ্টি খাওয়াও। মিষ্টি খেতে খেতে বঙ্গবন্ধু কন্যা বললেন, বঙ্গবন্ধু ছিলেন মহানায়ক, আর আপনি হলেন নায়ক। নায়ক না হলে কি চলে? সারা দেশ, সারা জাতি এখন তাকিয়ে আছে নায়কের দিকে, মানে আপনার দিকে। নগরবাসী তাকিয়ে আছে আপনার দিকে। আমি এই পর্যন্ত এনে দিয়েছি, এখন আপনি ফিনিশিং দেন। এখন আপনার পালা। আপনি নায়ক, আপনার হাতেই সব। আমার হাতে আর কিছু নেই। আমার যা ছিল সব আমি করেছি। আপনি মেয়র, আপনিই নায়ক। এখন আপনি ফিনিশিং গোল করেন। আপনি ছাড়া ফিনিশিং হবে না। আপনার হাতেই ফিনিশিং হবে বলেই খেলা এখনো বাকি আছে। আপনারাই তো বঙ্গবন্ধুকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু বানিয়েছেন। আপনারা যদি সেদিন আমার পিতাকে আশ্রয় না দিতেন, সাহায্য সহযোগিতা না করতেন, তাহলে কি আমার পিতা শেখ মুজিব থেকে জাতির পিতা হতে পারতেন? এই আপনারা ঢাকার মানুষেরা বানিয়েছেন। আজ আমি তার মেয়ে। আমাকে যদি সাহায্য না করেন, আমি কি করে বড় হব? আমার ভাইয়েরা কেউ বেঁচে নেই। আপনিই আমার ভাই, আমি আপনার বোন। আমাকে আপনি সহযোগিতা করেন। আমি কখনোই আপনার কথা ভুলব না। আপনাকে ছাড়া চলব না। ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ বলল, হ্যাঁ নেত্রী, আমাকে 1 মাস সময় দেন, আমি খালেদা জিয়াকে ফেলে দেব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, না না, 1 মাস সময় দেওয়া যাবে না, আপনি 15 দিনের মধ্যেই ফেলে দিন। এই বৈঠকেই ঠিক হলো প্রেস ক্লাবের সামনে স্থায়ী মঞ্চ তৈরি করে এখান থেকেই যতক্ষণ বেগম খালেদা জিয়ার পতন না হয় দিনরাত 24 ঘন্টা স্থায়ীভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার। পরবর্তী সময়ে নাট্যশিল্পী ও টিভির খবর পাঠক রামেন্দ্র মজুমদার ও নাট্যশিল্পী পীযূষ বন্দ্যোপাধ্যায় এই মঞ্চের নাম দেন জনতার মঞ্চ। প্রেস ক্লাবের সামনের এবং সচিবালয়ের উত্তরের তোপখানা রোডের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, অর্থাৎ পল্টনের মোড় থেকে হাইকোর্ট পর্যন্ত রাস্তা সম্পূর্ণ বন্ধ করে রাস্তার মাঝখানে বিশাল মঞ্চ তৈরি করে প্রতিদিন চলতে থাকলো গান বাজনা, বক্তৃতা আবৃত্তি ইত্যাদি। এক পর্যায়ে এই মঞ্চে এসে যোগ দিল সচিবালয়ের কিছু সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী। এ সবই চলতে লাগলো ঢাকার মেয়র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভাষায় নায়ক ও আগামী দিনের এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ হানিফের নেতৃত্বে। আজ পিকনিক। এদিকে আন্তর্জাতিক দাতা দেশসমূহের চাপে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার লক্ষ্যে সংবিধান সংশোধন করার জন্য 15 ফেব্রুয়ারির প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচনে সংবিধান সম্মতভাবে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে একদিনের জন্য 7ম জাতীয় সংসদ অধিবেশন ডাকলেন। 25 মার্চ 1996 সকাল 10টায় একদিনের জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংবিধানসম্মতভাবে 7ম জাতীয় সংসদ অধিবেশন বসল। এই 7ম জাতীয় সংসদ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার জন্য সংবিধান সংশোধন করার জন্য বসেছে। সকাল 10টায় বেগম খালেদা জিয়া সংসদ অধিবেশনে যোগ দেন। গভীর রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়া সংসদ অধিবেশনেই ছিলেন। তারপর দিন 26 মার্চ স্বাধীনতা দিবস। সকাল 6:45টায় ধানমন্ডির 5 নম্বর থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের জন্য রওনা হলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার লাল রঙের নিশান পেট্রোল জিপে করে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার সময় খুশিতে ব্যাকুল হয়ে বলতে লাগলেন, গোলাপি এখনো সংসদে বসে রয়েছে। বেটি, সংসদে এখন তোর কাম কি যে তুই এখনো সংসদে বসে রইলি? সফর সঙ্গে একজন বলল, রূপ দেখাতে বসে আছে। বঙ্গবন্ধু কন্যা বললেন, গতকাল সকাল থেকে সারাদিন সারা রাত সংসদে বসে রূপ দেখিয়েও কি গোলাপির পরাণ ভরে নাই যে আজ সকাল পর্যন্ত রূপ দেখাতে সংসদে বসে রয়েছে? সংসদে গোলাপির এতক্ষণ কি কাম? সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সংশোধন আনতে আবার 24 ঘন্টা সময় লাগে নাকি যে গোলাপি এখনো সংসদে বসে রয়েছে?
জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, আরে গোলাপি যে এখনো আসে নাই, আজ আমিই প্রথম মালা দেব। স্মৃতিসৌধে পুষ্পস্তবক দেওয়ার পর ঢাকার দিকে না এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাভার থেকে কালিয়াকৈর গাজীপুরের রাস্তা ধরে যেতে লাগলেন। গণকবাড়ির কাছাকাছি গিয়ে বিরাট বড় এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা একটি জায়গায় ঢুকলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বেশ কিছু গাছের মাঝে ছোট একটি বাংলো টাইপের ঘর। এই ঘরেই বঙ্গবন্ধু শেখ কন্যা বসলেন এবং বললেন, এই গাড়ি থেকে বিরিয়ানি নামাও, আজ পিকনিক, আজ সারাদিন এখানেই কাটাবো, আজ পিকনিক। পুরাতন ঢাকার কাজী আলাউদ্দিন রোডের হাজির বিরিয়ানির দোকানে বিরিয়ানির অর্ডার গত রাতেই দেয়া ছিল। ঢাকা থেকে স্মৃতিসৌধে রওনা হওয়ার আগে মাইক্রোবাসে করে বিরিয়ানি, প্লেট, গ্লাস ইত্যাদি নিয়ে আসা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে মাইক্রোবাস থেকে তা নামানো হলো, খাওয়া হলো, প্রচণ্ড হাসাহাসি হলো। গোলাপি মানে খালেদা জিয়া একখানে পার্লামেন্টে বসে রয়েছে, সারাদিন সারা রাত গোলাপি পার্লামেন্টে বসে বসে রূপ দেখিয়েছে, ইত্যাদি ইত্যাদি। শেখ হাসিনা জেনারেল নাসিমের মুখোমুখি বৈঠক। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সপ্তম সংসদ একদিনের অধিবেশনে মিলিত হয়ে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান করে সপ্তম সংসদ বিলুপ্ত বাতিল ঘোষণা এবং আগামী 12 জুন 1998 অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করল এবং সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানকে প্রধান করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলো। সাবেক সেনাবাহিনী প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খান এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাম বর্তমানে আওয়ামী লীগ এমপি ও রেড ক্রিসেন্ট চেয়ারম্যান এর মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম এর সাথে আলোচনার প্রস্তাব পাঠান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ওই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নাট্যশিল্পী লুৎফর নাহার লতা বর্তমানে আমেরিকা প্রবাসী ও তার স্বামী অবসরপ্রাপ্ত মেজর নাসির সেনাপ্রধান জেনারেল নাসিমের সাথে শেখ হাসিনার বৈঠকের আয়োজন করে। নাট্যশিল্পী লতা ও তার স্বামী মেজর অবসরপ্রাপ্ত নাসির বনানীর কুলসুম ভিলা 117 বনানী ব্লক ই রোড 4 এর ছায়া ঘেরা সিরামিকের 4তলা ভবনের 3য় তলার বাসায় শেখ হাসিনা এবং সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী 12 জুনের নির্বাচনে সেনা প্রধান জেনারেল নাসিম এবং তার সৈনিকদের সাহায্য প্রার্থনা করেন। জবাবে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম শেখ হাসিনাকে সার্বিক সাহায্য সহযোগিতার পূর্ণ আশ্বাস নিয়ে বলেন, আপনি চাইলে এখন থেকে সেনাবাহিনী আপনার নির্দেশেই চলবে। এর জবাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, এটা যদি সত্যি হয় তবে ভবিষ্যতে আমিও আপনার নির্দেশেই চলব। এই বৈঠকের পর থেকে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরামর্শ ও নির্দেশেই সেনাবাহিনী পরিচালনা করতে থাকেন। হিন্দুরা নৌকায় ভোট দেয়। 1996 এর 12 জুনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী মনোনয়ন দিল। আওয়ামী লীগও মনোনয়ন নিল। গোপালগঞ্জের 3টি আসন ও বাগেরহাটে 2টি আসনের মোট ভোটারের প্রায় 65% ভোটার হিন্দু সম্প্রদায় হওয়ায় স্বাভাবিক কারণেই এই 5টি আসনে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রার্থী ছাড়া অন্য কোনো দলের অন্য কোনো মার্কার প্রার্থী নির্বাচনে বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং কোনো কালেই বিজয়ী হয়নি এবং হবেও না। 1 মুকসেদপুর ও কাশিয়ানী, 2 গোপালগঞ্জ ও কাশিয়ানী, 3 টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া, 4 মোল্লারহাট ও ফকিরের হাট, 5 বৈঠাঘাটা ও দাকক। এই 5টি আসনে যতদিন পর্যন্ত 65% হিন্দু সম্প্রদায় থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থী নৌকা মার্কায় একচেটিয়াভাবে বিজয়ী হতে থাকবে। এই 5টি আসনের প্রার্থীদের এলাকায় কোনো কাজ করতে হয় না। যে কোনো প্রকারেই হোক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আওয়ামী লীগের নৌকা মার্কার টিকিট নিলেই সে যে কেউই হোক 75% ভোটে বিজয়ী হবে। এই 5টি আসনকে বলা হয় ভিক্ষার আসন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দয়া করে যাকে এই অঞ্চলের আসন
ভিক্ষা দেবেন তিনি এই অঞ্চলের জনপ্রতিনিধি বা জাতীয় সংসদ সদস্য অর্থাৎ এমপি। এই অঞ্চলের লেখাপড়া প্রায় অজানা একজন প্রবীণ বৃদ্ধ হিন্দু লোককে কেন আওয়ামী লীগকে ভোট দেন জানতে চাইলে ওই প্রবীণ বৃদ্ধ হিন্দু লোকটি বলেন, আমরা আওয়ামী লীগ ঠিক বুঝি না, আওয়ামী লীগকে ভোটও দেই না, আমরা ভোট দিই নৌকায় অর্থাৎ নৌকা মার্কায় ভোট দেই। নৌকা মার্কায় কেন ভোট দেন জানতে চাইলে তিনি বলেন, নৌকায় ভোট দিব না, নৌকা যে দেবীর বাহন, মা দুর্গা দেবী এই বাহনে চড়েই স্বর্গ থেকে ধরায় এসেছিলেন অসুরকে দমন করার জন্য। আর আমরা যদি মা দুর্গার বাহন নৌকায় ভোট না দিই তাইলে দেবীর বাহনের অমর্যাদা হবে, মা দুর্গা অভিসম্পাদ দিবে। এই জন্য দেখেন না ভোটের সময় আমরা সকলেই গিয়া মা দুর্গা দেবীকে খুশি করার জন্য মা দুর্গা বলে নৌকা মার্কায় ভোট দিয়ে আসি। একজনও বাদ যায় না, সকলেই গিয়ে নৌকা মার্কায় ভোট না দিলে মা দুর্গা অসন্তুষ্ট হবে, আমাদের অমঙ্গল হবে। তাই যত কাম কাজ থাকুক, যত ঝামেলাই থাকুক, কোনো রকমে শুধু ভোট কেন্দ্রে যেতে পারলেই হলো, আমরা সকলেই গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আসব। রাজাকারের কাছে আসন বিক্রি। এই অঞ্চলের 5টি আসনে 3টি আসনে দাঁড়ালেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বয়ং, আর একটি আসনে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম এবং মোকসেদপুর কাশিয়ানীর অপর আসনটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বহুবার কথা দিয়েছেন, নিজের থেকেই যেচে পড়ে কথা দিয়েছেন। মতিউর রহমান রেন্টুকে নানা ধরনের কাজ দিয়েছে, আর কাজ শেষে প্রতিবারই বলেছেন, তোমাকেই আমি মোকসেদপুর কাশিয়ানীর এমপি বানাবো। কিন্তু না, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কথা রাখলেন না, ওয়াদা রাখলেন না। কথা দিয়েও তিনি কথা রক্ষা করলেন না। ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করলেন, ওয়াদা ভঙ্গ করলেন। যদিও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বক্তৃতায় অসংখ্যবার বেগম জিয়ার উদ্দেশ্যে বলেছেন, ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ পছন্দ করেন না। শুধু মতিউর রহমান রেন্টু কেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনোনয়ন দিলেন না সাবেক ছাত্রনেতা, ত্যাগী এবং সৎ নেতা ইসমত কাদের গামা, আবুল হাসান, মুকুল বোস, এদের কাউকেই তিনি মোকসেদপুর কাশিয়ানী থেকে মনোনয়ন দিলেন না। তিনি মনোনয়ন দিলেন এমন একজনকে যার বিরুদ্ধে সশস্ত্র রাজাকারীর অভিযোগ আছে। কথিত আছে, লেফটেন্যান্ট কর্নেল ফারুক 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর যোগসাজশে সশস্ত্র রাজাকার হয়েছিলেন। তাদের বাড়িতে রাজাকারের ক্যাম্প বানিয়েছিল এবং ওই অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী নিয়ে অনেক বাড়িঘর জ্বালিয়েছিল। তিনি প্রখ্যাত মুসলিম লীগ নেতা সালাম খানের দূর সম্পর্কের ভাতিজা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি রাজাকারের অভিযোগে বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। পরবর্তী কোনো এক সময়ে সম্ভবত 1972-73 সালে যশোর থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হন। 20-25 বছর সেনাবাহিনীতে চাকরি করে জেনারেল এরশাদের সাথে লাইন করে সাপ্লাই করে পোস্টিং নিয়ে প্রচুর টাকা পয়সা কামান। মতিউর রহমান রেন্টু, ইসমত কাদের গামা, আবুল হাসান, মুকুল বোস এরা সকলেই মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধা এবং ত্যাগী নেতাদের বাদ দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মোকসেদপুর কাশিয়ানী থেকে মনোনয়ন দিলেন 71-এর রাজাকার LPRA আসা লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানকে। কিন্তু কেন? সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় অসৎ পথে উপার্জিত অর্থ থেকে লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে 1 কোটি টাকা দেন এবং এই নগদ 1 কোটি টাকার বিনিময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মোকসেদপুর কাশিয়ানী আসনটি LPRA আসা লেফটেন্যান্ট কর্নেল রাজাকার ফারুক খানের কাছে বিক্রি করেন। হিন্দুরাই আমার বল ভরসা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেদিন আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করলেন সেদিন তিনি নিজে মোট 4টি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। গোপালগঞ্জের 1টি, বাগেরহাটের 2টি এবং ঢাকার ডেমরা থেকে 1টি। এই মোট 4টি আসন থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। কিন্তু ঘোষণা দেওয়ার পরের দিনই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকার ডেমরা আসন থেকে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিলে ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের নেতৃত্বে কয়েকজন নেতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করে বলেন, আপনি গোপালগঞ্জে আর বাগেরহাটের 3টি আসন থেকে দাঁড়ালেন অথচ ঢাকার 1টি আসন থেকে নির্বাচনে দাঁড়ালেন না। 5টি আসন থেকে তো আপনি দাঁড়াতে পারেনি। খালেদা জিয়া 5টি আসন থেকে দাঁড়িয়েছে, আপনিও 5টি আসন থেকে দাঁড়ান।
আপনি আমাদের নেত্রী, আপনি অন্তত ঢাকার 2টি আসন থেকে নির্বাচনে দাঁড়ান। জবাবে বঙ্গবন্ধু কন্যার জননেত্রী শেখ হাসিনা বললেন, গোপালগঞ্জে আর বাগেরহাটে তো 70%ই হিন্দু আছে, ঢাকার কত পার্সেন্ট হিন্দু আছে? হিন্দুরা ছাড়া মুসলমানরা আমাকে ভোট দেয় না। মুসলমানরা বেঈমান ও অকৃতজ্ঞ, হিন্দুরা ইমানদার ও কৃতজ্ঞ। আমি হিন্দুদের উপর ভরসা করতে পারি, বিশ্বাস রাখতে পারি, কিন্তু মুসলমানদের বিশ্বাস করা যায় না, ভরসা করা যায় না। এই জন্যই তো আমি 70% হিন্দুদের অঞ্চল গোপালগঞ্জ আর বাগেরহাট থেকে 3টি আসনে দাঁড়িয়েছি, কিন্তু ঢাকা থেকে একটি আসনেও দাঁড়াইনি। যাও, ডেমরা থেকে দাঁড়িয়েছিলাম, খোঁজ খবর নিয়ে দেখলাম ডেমরায় তেমন হিন্দু নাই, তাই প্রত্যাহার করে নিয়েছি। ঢাকার মেয়র হানিফ বললেন, এটা আপনার ভুল ধারণা, মুসলমানেরা ভোট না দিলে আপনার অন্যান্য প্রার্থীরা জিতে কিভাবে? বঙ্গবন্ধু কন্যা বললেন, মূলত হিন্দুদের ব্যাংক ভোটটা পুরোটা যায়, বাকি আত্মীয় স্বজন নিজস্ব লোক লস্কর দিয়ে গুতিয়ে গাতিয়ে কোনো রকমে বেরিয়ে আসে। হিন্দুরা না থাকলে আমার দল একটি আসনও জিততে পারতাম না। হিন্দুরা যাতে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারে, এই জন্যই তো আমি এত আন্দোলন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার আদায় করেছি। হিন্দুরাই আমার বল, হিন্দুরাই আমার ভরসা। নির্বাচনী প্রচারের কাজ দ্রুত এগিয়ে চলছে। সারা দেশ পোস্টার, প্লেকার্ড, ফেস্টুন, ব্যানারে এবং দেয়াল লিখনে ছেয়ে গেছে। কোথাও এতটুকু খালি জায়গা নেই। প্রতিদিন প্রতি রাত চলছে মিটিং মিছিল। সৈন্য নামানোর নির্দেশ দিয়ে চম্পট। 1996 সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে নাট্যশিল্পী লুৎফর নাহার লতার মাধ্যমে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে সংবাদ পাঠালেন যে 25শে মার্চ 1996 সপ্তম পার্লামেন্ট 24 ঘন্টারও বেশি বিরতিহীন অধিবেশনের সংবিধানের যে সংশোধনী আনা হয়েছে তাতে রাষ্ট্রপতির হাতে সেনাবাহিনীর সকল কর্তৃত্ব দেয়া হয়েছে। অর্থাৎ সংশোধিত সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর সকল কর্তৃত্ব বিএনপির বর্তমান রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসকে দেয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে এবং সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের কাছে সেনাবাহিনীর কোনো কর্তৃত্বই নেই। এই সংবাদ শোনার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, ও এই জন্যই খালেদা জিয়া দিন রাত পার্লামেন্টে বসেছিল। খালেদা জিয়া 24 ঘন্টারও বেশি সময় ধরে সংসদ অধিবেশনে বসে থেকে এই কুকীর্তি করেছে। আমি তো আগে বুঝিনি, আগে চিন্তাও করিনি। এরপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উত্তেজিত হয়ে বলেন, কিসের সংবিধান, কিসের সংশোধনী? আমি যা বলবো জেনারেল নাসিমকে তাই করতে হবে। জেনারেল নাসিম আমাকে কথা দিয়েছে, আমি যা বলবো, আমি যে নির্দেশ দিব নাসিম সেভাবেই সেনাবাহিনী চালাবে। লতা, তুমি যাও, সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে বলো আমি যেভাবে বলবো, যা বলবো সে যেন সেভাবেই তা করে। বাকি সব দায় দায়িত্ব আমার, আমি বুঝবো। সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর পুরো কর্তৃত্ব ও দায়িত্ব রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের, কিন্তু সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম বীর বিক্রম প্রতিদিন প্রতি মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সেনাবাহিনী পরিচালনা করতে লাগলেন। দ্বৈত নির্দেশনার কারণে ভেতরে ভেতরে সেনাবাহিনীতে সংকট সৃষ্টি হলো। রাষ্ট্রপতি রহমান বিশ্বাস সেনা কর্মকর্তাদের কোনো নির্দেশ দিলে সেনা প্রধান জেনারেল নাসিম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে তার বিপরীত নির্দেশ দিতে লাগলেন। এমনকি রাষ্ট্রপতি রহমান বিশ্বাস কোনো সেনা কর্মকর্তাকে বদলির নির্দেশ দিলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে জেনারেল নাসিম পাল্টা বদলির নির্দেশে দিতে শুরু করলেন। সেনাবাহিনীর ভেতরকার সংকট আরও ঘনীভূত হয়ে সংঘাতের দিকে যেতে লাগল। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস 18 মে 1996 বগুড়া সেনানিবাসে জিওসি মেজর জেনারেল গোলাম হেলাল মোর্শেদ খান, বিবিপিএসসি এবং বিডিআর এর উপপরিচালক ব্রিগেডিয়ার মিরন হামিদুর রহমানকে বাধ্যতামূলক অবসর দান করলেন। পাল্টা ব্যবস্থা হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 4 জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে অবসর দেওয়ার নির্দেশ দিলে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম, মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল মতিন, মেজর জেনারেল সুবিদ আলী ভুইয়া, ব্রিগেডিয়ার আব্দুর রহিম ও কর্নেল আব্দুস সালাম এই 4 জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে অবসরের নির্দেশ দেন। ফলে সংঘাত চরম আকার ধারণ করে। সশস্ত্র বাহিনীর চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ চলে গেল।
সেনাবাহিনীর পূর্ণ কর্তৃত্বের অধিকারী রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে অবসর দানের সিদ্ধান্ত নিলে 19 মে 1996 বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জেনারেল নাসিমকে তার সমর্থনে সারা দেশ থেকে ঢাকায় সেনাবাহিনী মার্চ করানো নির্দেশ দেওয়ার জন্য নির্দেশ দেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই নির্দেশ পাওয়ার পর সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম 19 মে দিবাগত রাত 2টার পর ঢাকার বাইরের সমস্ত সেনা ইউনিটকে তার সমর্থনে ঢাকায় মার্চ করার নির্দেশ দেন। এর কয়েক ঘন্টা পরে 20 মে সকাল 8টায় বেসরকারি বিমান অ্যারো বেঙ্গলে করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে অবহিত না করে চুপিসারে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের নির্দেশ পেয়ে বগুড়া, রংপুর, যশোর, ময়মনসিংহ প্রভৃতি ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী ঢাকার দিকে রওনা হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম এর নির্দেশ এবং সমর্থনে ঢাকার বাহিরে থেকে আসা সৈনিকদের মূল নেতৃত্বে দেন ময়মনসিংহ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জিল্লুর রহমান এবং বগুড়া ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার শফি মেহবুব। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে বরখাস্ত করে সিজিএস মেজর জেনারেল মাহবুবুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়ে নতুন সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেন। কিন্তু লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম তার বরখাস্তে আদেশ এবং নতুন সেনাবাহিনী প্রধান পদে জেনারেল মাহবুবুর রহমানের নিয়োগ প্রত্যাখ্যান করে নিজেকেই সেনাবাহিনী প্রধান দাবি করতে থাকেন এবং পরবর্তী নির্দেশের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে বারবার যোগাযোগের ব্যর্থ চেষ্টা করতে থাকেন। ওদিকে বঙ্গবন্ধু শেখ কন্যা হাসিনা আওয়ামী লীগের বর্তমান এমপি ও শেখ পরিবারের ব্যবসায়িক পার্টনার ডক্টর ইকবালের অ্যারো বেঙ্গলে করে কক্সবাজার পৌঁছে কক্সবাজারের আপার সার্কিট হাউসে বসে সাগরের পানি তাকিয়ে সাগরের ঢেউ দেখছেন আর চা খাওয়ার সাথে মাঝে মাঝে একটু করে ফেন্সিডিল খাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবশ্য আগে কখনো ফেন্সিডিল খেতেন না। 1991 সালে নির্বাচনে হেরে গিয়ে বিরোধী দলের নেত্রী হিসেবে 29 নম্বর মিন্টু রোডের সরকারি বাসায় ওঠার পর থেকেই সর্দি কাশি লেগেই থাকতো, ঘুম হতো না, নাক দিয়ে সবসময় পানি ঝরত, মাথা ব্যথা করত, টেনশনে ঘুম হতো না। বিশেষ করে বক্তৃতা দেওয়ার সময় গলা ভেঙে যেত। বক্তৃতা দেওয়ার সময় গলা বসে যাওয়া ছিল সবচেয়ে বড় অসুবিধা। ডাক্তার এস এম মালিক অনেক হোমিওপ্যাথিক ওষুধ খাইয়েছেন। ডাক্তার এস এম মালিকের কাছ থেকে শত শত শিশি হোমিওপ্যাথিক ওষুধ খেয়েও কোনো ফল হচ্ছিল না। জননেত্রী কন্যা শেখ হাসিনা ভালো হচ্ছিলেন না। ডাক্তার মালিক এই সকল ওষুধের জন্য কোনো পয়সা নিতেন না। যদি পয়সা নিতেন তাহলে নিশ্চিত বলা যেত পয়সা নেওয়ার জন্যই ডাক্তার মালিক অযথা নেত্রীকে এসব ওষুধ খাওয়াচ্ছেন। ডাক্তার মালিকের হোমিওপ্যাথি ওষুধের সাথে চলত তুলসী পাতার রস, যষ্ঠী মধু, কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে একদিন ডাক্তার এস এম মালিক এক বোতল ভারতীয় ফেন্সিডিল নিয়ে এলেন এবং বঙ্গবন্ধু কন্যাকে বললেন, নেত্রী 2 চামচ করে দিনে 3 বার এই ওষুধ খান, দেখবেন সর্দি চলে যাবে, খুশখুশে কাশি চলে যাবে, গলা ভাঙবে না, মাথা ধরা চলে যাবে, রাতে ভালো ঘুম হবে। একজন বলল, হায় হায়, এটা তো ফেন্সিডিল, আপা এটা খেয়ে মানুষ নেশা করে। মালিক ভাই, এটা আপনি কি আনলেন? ডাক্তার এস এম মালিক বললেন, রাখো তোমাদের কথাবার্তা, নেত্রী এই ওষুধ আমাদের দেশে ছিল, আমরা কত প্রেসক্রাইব করেছি, এটা খুবই কার্যকরী এবং ভালো ওষুধ। এরশাদ আমলে শুধু শুধু এই ওষুধটা ব্যান্ড করে দিয়েছে। নেত্রী আপনি খেয়ে দেখেন, যদি আপনার অসুবিধা দূর না হয়েছে তবে আমাকে বলবেন। এটা 1992 সালের প্রথম দিকের কথা। এরপর থেকে 2 চামচ করে দিনে 3 বার, আর যেদিন মিটিং থাকে, জনসভা থাকে, বক্তৃতা থাকে, সেদিন 5-6 চামচ করে দিনে 3-4 বার, এমনকি চায়ের লিকারের সাথে মিশিয়ে জনসভা মঞ্চে নিয়ে গলা ঠিক রাখার জন্য বক্তৃতার আগ মুহূর্ত পর্যন্ত খেতেন। লম্বা বক্তৃতা হলে বক্তৃতার মাঝেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফেন্সিডিল খেতে লাগলেন। এভাবে বছর 2-3 নেত্রী নিয়মিত প্রতিদিন ফেন্সিডিল খেলেন। পরবর্তী পর্যায়ে তিনি আর ফেন্সিডিল ছাড়তে পারলেন না। যখনই তিনি ফেন্সিডিল ছেড়েছেন তখনই পুরনো সেই রোগ ব্যাধি, সর্দি, গলা খুসখুস, বক্তৃতার সময় গলা ভেঙে যাওয়া, ঘুম না হওয়া ইত্যাদি আবার পেয়ে বসে। তাই ডাক্তার এস এম মালিক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়মিত ফেন্সিডিল দিতে থাকলেন আর নেত্রীও খেতে থাকলেন।
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনোযোগ আকর্ষণ করার জন্য জিজ্ঞেস করা হলো, আপা, ঢাকার খবর কি? নেত্রী কাব্যিক সুরে বললেন, কেউ কারি নাহি ছাড়ে, সমানে সমান। তারপর বললেন, দিয়ে এসেছি লাগিয়ে, যা হয় হোক। আজ নেত্রীর অনেকগুলো পথসভা আছে। পথসভা মানে রাস্তার ধারে সভা। নেত্রীর আজ অনেক বক্তৃতা করতে হবে, গলা গরম রাখতে হবে। গলা বসে গেলে বা ভেঙে গেলে বক্তৃতা চলবে না। আবার ওদিকে ঢাকার পরিস্থিতি গরম, তাই আজ একটু বেশি ফেন্সিডিল খেতে হচ্ছে। বেলা 11টায় কক্সবাজারে জনসভা শুরু হলো। এর মধ্যে ঢাকার পরিস্থিতি গুরুতর অবনতির ঘটনার সংবাদ এলো। রাষ্ট্রপতি রহমান বিশ্বাস এবং জেনারেল নাসিমের এই সংঘাতে ঢাকা ক্যান্টনমেন্টে কার নিয়ন্ত্রণে এটা বোঝা যাচ্ছে না। তবে সাভার ও গাজীপুর ক্যান্টনমেন্টে যে রাষ্ট্রপতি রহমান বিশ্বাসের পক্ষে এটা বোঝা গেল এই কারণেই যে জেনারেল নাসিমের নির্দেশে ঢাকা অভিমুখে আসা যশোর, রংপুর, বগুড়া এবং ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সৈনিকদের প্রতিরোধ করার জন্য নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ইমামুজ্জামান এর নির্দেশে সাভার ক্যান্টনমেন্টের সৈনিকরা আরিচা ঘাটে অবস্থান নেয় এবং ফেরি চলাচল বন্ধ করে দেয় ও নদী পার হওয়ার অপেক্ষায় থাকা দৌলদিয়া ঘাটের এবং নগরবাড়ি ঘাটের সৈনিকদের নদী পার হওয়ার চেষ্টা করলে ডুবিয়ে দেওয়া হবে বলে ওয়্যারলেসের মাধ্যমে হুঁশিয়ার করে দেয়। এদিকে ময়মনসিংহ থেকে আসা সৈনিকদের রাস্তায় ব্যারিকেড দিয়ে গাজীপুরের সৈনিকেরা আটকে দেয়। কুমিল্লার ময়নামতি, চিটাগাং, বান্দরবান প্রভৃতি ক্যান্টনমেন্টের অবস্থা বোঝা যায় না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইতোমধ্যে 7টি পথসভায় বক্তৃতা করেছেন। ঢাকা থেকে খবর এলো ঢাকার রাস্তায় ট্যাঙ্ক নেমেছে, কিন্তু কার পক্ষে নেমেছে? অর্থাৎ লড়াইয়ে কে জিতেছে, জেনারেল নাসিম না রাষ্ট্রপতি রহমান বিশ্বাস? এটা কিছুতেই নিশ্চিত হওয়া গেল না। এই পরিস্থিতিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পথসভার কর্মসূচি বাতিল করে দেন এবং কোথায় পালাবেন সেই চিন্তায় ও চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েন। কেউ বলেন টেকনাফে, কেউ বলেন বান্দরবানে, কেউ বলেন চিটাগাংয়ে। আওয়ামী লীগের বান্দরবানের বর্তমান এমপি বীর বাহাদুর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বান্দরবানে নিয়ে যেতে থাকলে চিটাগাং সিটি কর্পোরেশনের মেয়র মহিউদ্দিন, বর্তমানে শেখ হাসিনার মন্ত্রী মান্নান, বিমানমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন শেখ হাসিনা সহ সকলকে চিটাগাং সার্কিট হাউসে নিয়ে তোলেন। চিটাগাং সার্কিট হাউসের ভিভিআই রুমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মেয়র মহিউদ্দিন, চিটাগাং আওয়ামী লীগ সভাপতি বর্তমান শ্রমমন্ত্রী মান্নান, কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, কেন্দ্রীয় নেতা ডাক্তার মোস্তফা মহিউদ্দিন জালাল সহ কয়েকজন বসে টেলিভিশন দেখছেন। দেশের এই সংকট মুহূর্তে করণীয় কি সে বিষয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বেমালুম নিশ্চুপ। টেলিভিশন দেখা ছাড়া এই সংকটময় মুহূর্ত আর যেন কোনো কাজ নেই। শুধু ঢাকায় একটা ফোন করে শেখ রেহানাকে বাসা ছেড়ে অন্য জায়গায় থাকার কথা বলেই তিনি নিশ্চুপ, নির্বিকার। অ্যাডভোকেট সাহারা খাতুন জিজ্ঞেস করল, নেত্রী, আমাদের করণীয় কি? নেত্রী উত্তরে আমতা আমতা করলেন। ঢাকা থেকে আসা নেত্রীর সফর সঙ্গী মোটরসাইকেল আরোহী বলল, আমাদের এখন উচিত জেনারেল নাসিমের পক্ষে মিছিল বের করা।